হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসটা যুক্ত হচ্ছে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আর যাদের সমাজবিজ্ঞানের সমস্যা আছে তারা দ্রুত কমেন্টে জানিয়ে দাও তোমরা সবাই কেমন আছো। ঠিক আছে, এটাও জানিয়ে দাও যে ভাইয়া ভালো আছি। তা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই না? টেস্ট পরীক্ষায় একটা ধামাকা পরীক্ষা দিতে হবে, নিজের সেরাটা দিতে হবে টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমাদের এমসিকিউ অর্থাৎ 99 টাকার যে এমসিকিউ কোর্সটা আছে এটা কিন্তু খুবই মারাত্মক এবং ইফেক্টিভ একটা কোর্স। সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও। দ্রুত একটু জয়েন হয়ে যাও, দ্রুত। টাকা পাঠাচ্ছি ভাইয়া, বাট এখনো ভর্তি হয়নি। অবশ্যই দ্রুত, আমাদের টিমের কাজ চলমান অলরেডি। ঠিক আছে, তোমাদের সবাইকে অ্যাড করা হবে, কেউ হতাশ হয় না, সবাইকে অ্যাড করা হবে। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। আমাদের আজকে ক্লাস সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের পরবর্তী অংশ। তাহলে আজকে দেখো যে বাংলাদেশের প্রত্নতত্ত্বের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থান বা প্রত্নতত্ত্বের যে অবদান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এই অবদান নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই অবদানের মধ্যে দেখো বাংলাদেশের ঢাকা, সিলেট, তারপরে বগুড়া, মহস্থানগড়, তারপরে তুমি হচ্ছে সমতট কি, তারপরে যে বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন সভ্যতা, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকে কী অবদান রেখেছে, এটা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, তো সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও যারা এখনো যুক্ত হওনি। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যায়। হ্যাঁ, নাদিয়া সুলতান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? অর্থাৎ বাংলাদেশের প্রত্নতত্ত্বের অবদান নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। হ্যাঁ, হুডি গায়ে দেখছি খুবই গরম লাগতেছে। তাহলে দেখো আমরা কি নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশের প্রত্নতত্ত্বের এই অবদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি ওয়ারী বটেশ্বর। ঠিক আছে, তোমাদের এখান থেকে অনেক বড় বড় করে আমি সাজাই রাখছি, বাট এত কিছু দরকার হবে না। তোমাদের জাস্ট পড়তে হবে যে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত, তারপরে এখানে কি কি স্থাপত্য আছে, এটা কে আবিষ্কার করছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেছে? মোস্ট চাঁদনি বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। ভাই আমি খুলনা থেকে। সৌরভ সর্দার বলছে ভাই আমি খুলনা থেকে। মিষ্টি মায়ের মিষ্টি ছেলে বলছে ভাই আপনি কি এপারবিতে আছেন? হ্যাঁ, এপারবি 4.0 কোর্সের সমাজবিজ্ঞান ইনস্টিটিউট। ঠিক আছে, মেহেরিনুসা মারিয়া বলছে কনক ভাইয়া দেখি গান গাইতে পারে না। ভাই আমি গান গাইতে পারি না। রিহান আহমেদ বলছে আসসালামু আলাইকুম আসসালাম। আয়শা সিদ্দিকা, লাবিবা বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া, কেমন আছো তুমি লাবিবা? তাহলে সবাই দুটো একটু জয়েন হয়ে যাও। আমরা কিন্তু আজকে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করবো। হ্যাঁ, আর যারা এখনো আমাদের 99 কোর্সে ভর্তি হন, অর্থাৎ এমসিকিউ, তোমাদের 16টা বিষয়ের যে এমসিকিউ মানবিক বিভাগের এই এমসিকিউ কোর্সে যারা এখনো এনরোল করেনি তারা কিন্তু খুব একটা ভালো একটা সুযোগ মিস করতেছো। এখনো সময় আছে, আর মাত্র হয়তো 600 সিট আছে, আমাদের 600 জন ভর্তি হতে পারবে।
তো যারা এখনো ভর্তি হওনি আমি বলবো তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ টেস্ট পরীক্ষার আগে নিজেকে ঝালিয়ে নিতে, ঠিক আছে, নিজের প্রিপারেশন কত দূর হয়েছে এটা যাকে দেখার জন্য হলো তোমাকে কিন্তু পরীক্ষা দেওয়া উচিত। আর পরীক্ষা যত বেশি দিবে তুমি তত বেশি তোমার কিন্তু ভুলগুলো ধরা পড়বে, আর ভুলগুলো ধরা পড়লে তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে। তাই পরীক্ষা একমাত্র মাধ্যম যেটা তোমাকে কি পরীক্ষা মানে তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো করার সুযোগ তৈরি করবে। রূপামণি বলছেন ভাইয়া কেমন আছেন? ভালো আছো ভাইয়া, তুমি কেমন আছো রূপা? আচ্ছা তাহলে ক্লাসটা শুরু করি নাকি? ভাই একটু জুম করেন, আরো জুম করতে হবে। ওকে আচ্ছা কি বলছে দেখো, এই যে প্রথমে আসি আমরা হচ্ছে প্রত্নতত্ত্ব কি ভাইয়া? প্রত্নতত্ত্ব হচ্ছে পুরাতন কিছু নিয়ে যেটা আবিষ্কার করা, আর প্রত্নতত্ত্ববিদ কারা? অর্থাৎ যারা প্রাচীন ধ্বংসাবশেষ বা কোনো কিছু থেকে যারা আবিষ্কার করে, কোনো কিছু গবেষণা করে, তাদেরকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে? আর প্রত্নতত্ত্ব মানে কি? পুরাতন কোনো জিনিস বা পুরাতন কোনো বস্তু বলতে পারো, পুরাতন কোনো সামগ্রী বলতে পারো, এটা হচ্ছে প্রত্নতত্ত্ব। আর প্রত্নতত্ত্ববিদ কারা বললাম? যারা এইগুলো নিয়ে গবেষণা করবে, যারা মানুষের প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করে, তাদেরকে কিন্তু কি বলা হয়? প্রত্নতত্ত্ববিদ বলা হয়। আর এই যে বাংলাদেশের বিভিন্ন স্থান আছে, এই স্থানগুলো প্রত্নতত্ত্বে কি অবদান রেখেছে সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। এটা কিন্তু দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ। আমরা কিন্তু আগের অধ্যায়টা পড়াই ফেলছি, যেমন নব্যপ্রস্তর যুগ, যেমন কোন যুগে লোহার সূচনা হয়েছে, তারপরে আগুনের ব্যবহার হয়েছে কোন যুগে, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়াই ফেলছি। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করনি তারা কিন্তু এই মিশন টেস্ট গ্রুপে যারা ছিল তারা কিন্তু এই ক্লাসটা পেয়ে যাবে। তাহলে দেখো আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। প্রথমে বলছে ওয়ারী বটেশ্বর। তোমরা নিশ্চয়ই ওয়ারী বটেশ্বর নাম শুনছো। তাহলে ওয়ারী বটেশ্বরটা কি ভাইয়া? ওয়ারী বটেশ্বর একটা প্রাচীন স্থান, ঠিক আছে, যেখানে একটা প্রাচীন নিদর্শন আছে। এই নিদর্শন নিয়ে গবেষণা করছে বিভিন্ন ব্যক্তি, আর তার মধ্যে এই আবিষ্কার করছে একজন। আবিষ্কারের পর আস্তে 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 এটা গবেষিত হয়েছে, তো তারপরে এটা মানে বাংলার একটা প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে স্থান পেয়েছে। তাহলে চলো দেখো কি বলছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান হচ্ছে ওয়ারী বটেশ্বর, ঠিক আছে। প্রথমে কি বলছে দেখো, এই ওয়ারী বটেশ্বরটা এই ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী কি বলছে দেখো, ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী তার অ্যানসিয়েন্ট বাংলাদেশ অর্থাৎ প্রাচীন বাংলাদেশ, অ্যানসিয়েন্ট বাংলাদেশ গ্রন্থে ওয়ারী বটেশ্বর কমপক্ষে 2200 বছর পুরনো, এই কথা তিনি বলছেন। কে বলছেন? দিলীপ, ঠিক আছে। ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী তার অ্যানসিয়েন্ট বাংলাদেশ নামে একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থে তিনি বলছেন যে ওয়ারী বটেশ্বর হচ্ছে কমপক্ষে 2200 বছরের প্রাচীন। বোঝা গেছে? তার কত প্রাচীন তুমি কল্পনা করতে পারতেছো, কতটা প্রাচীন বা কত আগে সেটা তৈরি হওয়া। এবং এর সঙ্গে ভূমধ্যসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ ছিল, ঠিক আছে। এই অঞ্চলে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের পাথর এবং প্রস্তরীভূত জীবাশ্ম। তাহলে পাথর এবং জীবাশ্ম, কাঠের হাতিয়ার, তাম্রপ্রস্তর সংস্কৃতির গর্ত বসতি। তাহলে যদি প্রশ্ন করতে পারে, বলতে পারে যে গর্ত বসতি কোথাকার আবিষ্কৃত? গর্ত বসতি হচ্ছে ওয়ারী বটেশ্বরের, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করতেই পারে কিন্তু যে গর্ত বসতি, কাঠের হাতিয়ার কোন সময়কার বা কোন এলাকার প্রাচীন নিদর্শন? এটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। প্রশ্ন কিন্তু এভাবেই হবে। তাহলে দেখো আমরা কি কি পাইলাম এখানে? পাথর, তারপরে জীবাশ্ম। জীবাশ্ম মানে কি? এই যে মৃত পশু পাখি বা মানুষের দেহাবশেষ পচে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি? জীবাশ্ম। এই যে কাঠের হাতিয়ার, তাম্রপ্রস্তর এবং সংস্কৃতির গর্ত বসতি। গর্ত বসতি মানে কি? আগে কিন্তু মানুষ মাটির নিচে বাস করতো, এটা বলা হচ্ছে গর্ত বসতি, ঠিক আছে। এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সব প্রত্নবস্তু কিন্তু এই ওয়ারী বটেশ্বরে কিন্তু আবিষ্কৃত হয়েছে। বোঝা গেছে? যারা যারা 99 করছে অর্থাৎ 99 টাকার কোর্সে ভর্তি আছো, তারা কিন্তু খুব ভালো একটা মানে সুযোগ তোমরা পেয়েছো। মাত্র 99 টাকায়। দেখো ভাই, একটা ফোনে রিচার্জ করতে গেলেও 99 টাকা লাগে, ঠিক আছে। আর এখানে তোমাকে একটা কোর্স দিয়ে দিচ্ছে প্রায় 16টা সাবজেক্টের এমসিকিউ। তুমি তুমি যদি অফলাইনে পরীক্ষা দিতে যাও কমসে কম 4000 টাকা নিবে, কমসে কম, ঠিক আছে। সর্বনিম্ন বা কমপক্ষে 4000 টাকা নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে দেখো আমরা কি বললাম যে বস্তুত ওয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহাজনপদ। তাহলে একটু খেয়াল করো, তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে ওয়ারী বটেশ্বর, ঠিক আছে। যদি বলতে পারে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বা পুরাতন প্রত্ন নিদর্শন কোনটা, উত্তর হবে কি? ওয়ারী বটেশ্বর। সবচেয়ে প্রাচীন পুরাতন প্রত্ন নিদর্শন, ঠিক আছে। আর একটু জুম করতে হবে। ওকে,
বোঝা যাচ্ছে এবার? বোঝা যাচ্ছে কি এবার? হাবিবুর রহমান বলছে আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুর্জয় আহমেদ জয় বলছে গল্প না করে পড়ান। গল্প তো করতেই পারলাম না রে ভাইয়া, ঠিক আছে, গল্প তো করতে পারলাম না। আর তুমি বলতেছো গল্প না করে পড়ান, ঠিক আছে পড়াচ্ছি। তাহলে দেখো কি বললাম, আমরা বললাম কি যে ওয়ারি বটেশ্বর কে বলছে? ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী তার অ্যানসিয়েন্ট বাংলাদেশ গ্রন্থে বলছেন যে ওয়ারি বটেশ্বর হচ্ছে 2200 বছর পুরাতন এবং এখানে কাঠের হাতিয়ার, গর্ত বসতি, তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়েছিল। এবং তারপর বলেছে কি দেখো, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, অর্থাৎ সবচেয়ে প্রাচীন নিদর্শন। সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে কি বলতো? যে ওয়ারি বটেশ্বর। এটা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে যে সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটা? ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? দেখো অবস্থান বলছে, এই অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল জেলা নরসিংদী জেলা। নরসিংদী জেলার কে কে আছো? নরসিংদী জেলার কে কে আছে? ঠিক আছে, এই যে নরসিংদী জেলার বেলাব উপজেলার, নরসিংদী জেলা বেলাব উপজেলার প্রায় 4 কিলোমিটার এই বটেশ্বর গ্রামে অবস্থিত কিন্তু, ঠিক আছে। বটেশ্বর একটা গ্রামের নাম, এই যে বটেশ্বর একটা গ্রামের নাম কিন্তু, ঠিক আছে। এই ওয়ারি বটেশ্বর নাম হয়েছে একটা বটেশ্বর একটা গ্রামের নাম কিন্তু, ঠিক আছে। এই যে 4 কিলোমিটার পরে যে পূর্বাঞ্চল নরসিংদী জেলার বেলাব উপজেলার, ঠিক আছে, নরসিংদী জেলার বেলাব উপজেলার, এই নরসিংদী জেলার কারা কারা আছে আমি বলছি। এই যে বেলাব উপজেলায় কিন্তু অবস্থিত, একসময় পুরাতন ব্রহ্মপুত্র নদ গ্রাম দুটির পাশ দিয়ে বয়ে গেছে। তাহলে এই যে বটেশ্বর একটা গ্রামের নাম, ঠিক আছে, কি বললাম? বটেশ্বর একটা হচ্ছে গ্রামের নাম। এই গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। নদ এবং নদীর পার্থক্য কি ভাইয়া? নদ এবং নদী কিন্তু আলাদা। এটা কিন্তু বাংলাদেশের ভাষার প্রেক্ষিতে, ঠিক আছে। নদ নদীর মধ্যে কিন্তু ছেলে মেয়ে হয় না, বোঝা গেছে? নদ নদীর মধ্যে কিন্তু ছেলে মেয়ে হয় না। এই ব্রহ্মপুত্র নদ গ্রাম দুটির পাশ দিয়ে বয়ে গেছে। বর্তমানে নদীটি ওয়ারি বটেশ্বর থেকে এত কিলোমিটার দূরে বয়ে যাচ্ছে। কত কিলোমিটার দূরে? দেখো আমি যখন জুম করতেছি তখন কিন্তু তোমাদের বিভিন্ন তথ্য মিসিং হয়ে যাচ্ছে। দেখো এই যে প্রায় 3 কিলোমিটার দূরে এবং 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি একটু খেয়াল করো। এই ওয়ারি বটেশ্বর প্রথমে কিন্তু ওয়ারি বটেশ্বর নাম হয়নি, ঠিক আছে। এই ওয়ারি বটেশ্বর কিন্তু প্রথমে ওয়ারি বটেশ্বর নামটা হয়নি। প্রথমে এর গণিত অর্থাৎ ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ টলেমির নাম শুনছো নিশ্চয়ই তোমরা। টলেমি এই বর্ণিত সোনাগড়া নামে পরিচিত। এটা কি নামে পরিচিত? সোনাগড়া, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন করে যে ওয়ারি বটেশ্বর প্রথমে কি নামে পরিচিত হয়েছিল? সোনাগড়া। অর্থাৎ সিন্ধু সভ্যতার পর ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় পর্যায়ের নগর সভ্যতা এটা হচ্ছে কি বলতো? যে ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বর প্রথমে ওয়ারি বটেশ্বর ছিল না, না থেকে কি হয়েছে? আর গণিত জ্যোতির্বিদ টলেমি অর্থাৎ টলেমি একটা বলছে যে এই বিষয়টা আগে কি সোনাগড়া নামে পরিচিত। কি নামে পরিচিত ছিল? সোনাগড়া। তাহলে বলতে পারে যে ওয়ারি বটেশ্বর কি নামে পরিচিত ছিল? সোনাগড়া নামে পরিচিত ছিল। এবার আসি অবকাঠামো কি কি ভাইয়া। এই যে ওয়ারি বটেশ্বর আবিষ্কৃত প্রাচীন দুর্গনগর, বন্দর, রাস্তা, 500 রাস্তা, এগুলো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ওয়ারি গ্রামে 600 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের দুর্গ প্রাচীর আছে। তাহলে 600 মিটার একটা দুর্গ প্রাচীর আছে। 600 মিটার একটা কি আছে বলতো? দুর্গ প্রাচীর আছে, ঠিক আছে। এরপর বলছে দেখো এখান থেকে এই যে এছাড়া ওয়ারি গ্রামে আবিষ্কৃত হয়েছে 160 মিটার দীর্ঘ এবং 26 মিটার প্রশস্ত একটি প্রাচীন পাকা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ইটের টুকরা, চুন, উত্তর ভারতীয় কালো রঙের মসৃণ মৃৎপাত্রের টুকরা। অর্থাৎ এই যে তোমরা যারা আগেকার ভাস্কর্য দেখছো, ঠিক আছে, বিভিন্ন রাজাদের ভাস্কর্য দেখবে, তাদের ইটগুলো কিন্তু অনেক চিকন ছিল। অনেক কি ছিল? চিকন ছিল তাদের ইটগুলো। তাদের দেওয়ালে নকশা করা থাকতো, বিভিন্ন পশু পাখির, মাছ শিকার করছে মানুষ, তারপরে মানুষ পশু শিকার করছে, এইগুলো নকশা কিন্তু ছিল তাদের দেওয়ালে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? এখান থেকে কয়েকটা তথ্য ইম্পর্টেন্ট। যদি বলতে পারি যে গর্তবসতি সবচেয়ে প্রাচীন জনপদ কোন, মানে সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটা? ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারি বটেশ্বর যে 2200 বছরের পুরাতন, এই কথাটা কে বলছে? ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী বলছে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে প্রাচীন। এর বাইরে আর প্রশ্ন হবে না এখান থেকে। এরপর
এরপর হচ্ছে আবিষ্কার কি করছে একটু দেখো। এই যে আবিষ্কার, ঠিক আছে, হানিফ পাঠান প্রথমে আবিষ্কার করছে কে বলতো? এই যে আবিষ্কার, দেখো আবিষ্কারটা কি করছে, স্থানীয় একজন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান, হানিফ পাঠান নামের একজন ব্যক্তি সর্বপ্রথম 1933 সালের ডিসেম্বরে ওয়ারিগ্রামে শ্রমিকদের মাটি খননকালে একটি পাত্রে কয়েকটি মুদ্রা খুঁজে পাওয়া যায়। এই যা ছিল হচ্ছে রৌপ্য মুদ্রা। আগে কিন্তু রৌপ্য মুদ্রা ছিল, আমরা যেমন এখন টাকা ব্যবহার করি না, আগে কিন্তু রূপা ছিল, রূপা। এই রূপার মুদ্রাকে বলতো কি? রৌপ্য মুদ্রা, ঠিক আছে। তাহলে এই যে মোহাম্মদ হানিফ পাঠান, ঠিক আছে, সর্বপ্রথম 1933 সালের ডিসেম্বর মাসে এখানে কিন্তু এই আবিষ্কারটা খুঁজে পায়। তিনি এটা আবিষ্কার, তিনি সাপ্তাহিক মোহাম্মদীতে, সাপ্তাহিক মোহাম্মদী একটা পত্রিকার নাম প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ প্রকাশ করেন এবং ওয়ারি বটেশ্বর প্রথম সুধী সমাজের নজরে আসে, ঠিক আছে। অর্থাৎ তাহলে এটা কে আবিষ্কার করছে? মোহাম্মদ হানিফ পাঠান। যদি প্রশ্ন করে যে ওয়ারি বটেশ্বর কে আবিষ্কার করেছেন? মোহাম্মদ হানিফ পাঠান। কত সালে? 1933 সালে। কোন মাসে? ডিসেম্বর মাসে। ক্লিয়ার? মোহাম্মদ হানিফ পাঠান 1933 সালের ডিসেম্বর মাসে এটা আবিষ্কার করেছেন। বোঝা গেছে? এখান থেকে আর পড়ার দরকার নাই। এরপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আমি বললাম একটু আগে যেখানে পাথরের মূর্তি পাওয়া গেছে, তারপরে নবযুক্ত মৃৎপাত্র, রূপার নৌকা, মাছ, সূর্যের ছাপযুক্ত মুদ্রা, জুয়া খেলার সামগ্রী, রোলেটের মৃৎপাত্র, এখানে মাটি, পোড়ামাটির ফলক, সিরামিক, সবগুলো কিন্তু এখানে পাওয়া গেছে, ঠিক আছে। তো এই যে এইগুলো পাওয়া গেছে, এগুলো তোমরা একটু এক নজর দেখে নেবে। প্রশ্ন হতে পারে যে এটা কোন আমলের বা কোন প্রত্ন নিদর্শনের, কারণ আমরা তো প্রত্ন নিদর্শন একটা পড়বো না। আচ্ছা, এরপর দেখেন কি বলছে। এরপর বলছে দেখেন দুর্গনগর। এই যে আমি বললাম না যে প্রত্ন মানে ওয়ারি বটেশ্বরের কিছু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই নিদর্শনগুলোর মধ্যে প্রথমে আছে একটা দুর্গনগর, ঠিক আছে। এই দুর্গনগর কি? ওয়ারি বটেশ্বরে পাওয়া গেছে ডাবল ডিফেন্স, অর্থাৎ দুর্গনগর, অর্থাৎ শত্রুকে প্রতিরোধ করার জন্য ডাবল ডিফেন্স অর্থাৎ ডাবল দুর্গনগর পাওয়া যায়। মানে তারা প্রতিরোধ করার জন্য বিভিন্ন দুর্গ গড়ে তোলে, যেমন তোমরা সিরাজউদ্দৌলা নাটকে পড়েছো, সিরাজউদ্দৌলা নাটক যারা দেখছো তারা কিন্তু দেখতে পাইছো। নামাজের বিরতি, ঠিক আছে, 5 মিনিট নামাজ হতে যতক্ষণ লাগে, নামাজের বিরতি। ভাই পানি দিয়েন তো একটু, এসিটা দিয়ে দেন একটু।
ঠিক আছে, শুরু করে এখন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই তোমরা ভার্সিটি এবং ইউনিভার্সিটি বানান নিয়ে মারামারি করছো, ঠিক আছে? আমি বলি, যখন তোমরা ইউনিভার্সিটি লিখবে, যদিও আমি ইংলিশ টিচার না, তারপরে তোমাদের বলি, ইউনিভার্সিটি বানানটা হচ্ছে এটা, এবং যদি তোমরা ভার্সিটি লেখো তাহলে কিন্তু বানানটা এটা হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ দুটা বানানই সঠিক, ইউনিভার্সিটি লিখলে এটা হবে আর ভার্সিটি লিখলে এইটা হবে, দুইটা বানানই কিন্তু সঠিক। বোঝা গেছে? তাহলে ইউনিভার্সিটি বানানো এটাও সঠিক এবং ভার্সিটি বানানো এটা সঠিক। আচ্ছা, এটা নিয়ে আর মারামারি করার দরকার নাই। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমরা এর আগে বলছিলাম যে গর্ত বসতির আবিষ্কার, অর্থাৎ ওয়ারী বটেশ্বরে প্রথম গর্ত বসতির আবিষ্কার হয়, আর এই গর্ত বসতির দ্বারা বোঝা যায় যে এখানে কি মানব ইতিহাস ছিল, মানে অর্থাৎ মানুষ গর্তে বসবাস করতো আগে। বোঝা গেছে? এরপর হচ্ছে বাণিজ্য নগর। আচ্ছা, তোমরা দেখবে তোমাদের যতগুলো হাট বাজার সব কিন্তু এই যে নদীর ধারে কিন্তু পাওয়া গেছে। দেখো যতগুলো বাজার আছে, হাট আছে বলো, সব কিন্তু নদীর ধারে গড়ে ওঠা। যেমন ঢাকা শহর তৈরি হয়েছে বুড়িগঙ্গার তীরে, রাজশাহী পদ্মার তীরে, ঠিক আছে? তারপর নারায়ণগঞ্জ কর্ণফুলীর তীরে। তো এগুলো তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে? কারণ আগেকার যাতায়াতের মাধ্যম ছিল স্থলপথ। কি পথ? স্থলপথ ছিল। আর এটাকে কেন্দ্র করে কিন্তু তখন নগর সভ্যতার কেন্দ্র হয়েছে। তাহলে দেখো এখানে বাণিজ্য নগর কি বলছে, এই যে ব্রহ্মপুত্র এবং আড়িয়াল খান নদীর তীরে ওয়ারী বটেশ্বর ছিল 2500 বছরের পুরনো একটা দুর্গ কেন্দ্র। আর এখানে তখন কিন্তু বাণিজ্য কেন্দ্র করে ওঠে। কেন বাণিজ্য কেন্দ্র? তখন কিন্তু মূল্যবান পাথর, আগে কিন্তু পাথর দ্বারা কিন্তু পাথর, রূপা, তা এইগুলো দ্বারা কিন্তু হচ্ছে তারা কি বিনিময় প্রথা ছিল কিন্তু, ঠিক আছে? এইগুলো তারা হচ্ছে বাণিজ্য কেন্দ্র করে তোলে। এরপর অর্থনীতিতে কি ভূমিকা রাখে দেখো, অর্থনীতি দেখো, এই যে অর্থনীতি কেমন, তারা ওয়ারী বটেশ্বর যখন ছিল তখন তারা মৎস্য শিকার করতো, যাতায়াত এবং পণ্য পরিবহনে নদ নদীর ব্যাপার ছিল। তা আগেকার মানুষ কি বলছে আমি, যে আগেকার মানুষ রাস্তাঘাট ছিল না, তখন কিন্তু স্থলপথ ছিল না, জলপথে তারা কিন্তু সবকিছু কাজ করছে। বোঝা গেছে? এরপর উন্নত প্রযুক্তি, এই যে উন্নত প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাটির পাত্র তৈরি করতো, তারা কিছু করতো, মাটির পাত্র নির্ণয় করতো। এরপর বলছে দেখো, ইতিহাসবিদ প্রণবচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে বটেশ্বর লোহার বস্তু নির্মাণ কেন্দ্র ছিল। তাহলে এই বটেশ্বর একটা গ্রামের নাম, এই গ্রামে লোহার বস্তু নির্মাণ হতো। কি হতো? লোহার বস্তু নির্মাণ হতো, ঠিক আছে? বোঝা গেছে? লোহার বস্তু। তাহলে বটেশ্বর হচ্ছে একটা গ্রাম, ওয়ারী বটেশ্বর একটা গ্রাম থেকে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে ভাই? এটা তো ভূগোল আছে এই চ্যাপ্টার, হ্যাঁ থাকতেই পারে, একটা সাথে একটা চ্যাপ্টার থাকতে পারে। এরপর ধর্ম, ওয়ারী বটেশ্বর অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস কিরূপ ছিল তার সুনির্দিষ্টভাবে জানা যায়নি, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে তারা বৌদ্ধ এবং শৈব ধর্মে উভয় ধর্ম প্রচলিত ছিল। তাহলে বৌদ্ধ এবং শৈব, ঠিক আছে, এই দুটো ধর্ম কিন্তু প্রচলন ছিল। তাহলে ওয়ারী বটেশ্বরে তারা কি ধর্ম পালন করতো এটা কিন্তু সরাসরি জানা যায়নি, কিন্তু অনেকের ধারণা মতে এটা জানা যায় যে তারা বৌদ্ধ এবং শৈব ধর্মের ছিল। বোঝা গেছে? কারণ এখানে বিভিন্ন বৌদ্ধ মন্দির, এই যে বিষবাহন শিব, মশিকাবন গণেশ বা বিভিন্ন বৌদ্ধের প্রতীক এখানে পাওয়া যায়, এই জন্য বলছে যে এখানে বৌদ্ধ মন্দির ছিল। এরপর আসি মহাস্থানগড়। এরপর কি বলছে দেখো, এই যে পুণ্ডনগর, তোমরা নিশ্চয় নাম শুনছো তাই না? পুণ্ডনগর তোমরা নিশ্চয় নাম শুনছো। আচ্ছা, একটু খেয়াল করো এখান থেকে, মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়, কারা কারা আছো এই জেলার? মহাস্থানগড়, ঠিক আছে? বগুড়ার মহাস্থানগড়, বগুড়ার এখন সবচেয়ে নিদর্শন এলাকা হচ্ছে মোমেইন পার্ক মনে হয়, তাই না? যারা বগুড়ার আছো তারা বলতে পারবে। ভাইয়া হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তো বললেন না। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো বললাম যে 1933 সালের ডিসেম্বর মাসে মোহাম্মদ হানিফ তিনি এটা আবিষ্কার করছেন, এটা ঠিক আছে? এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি বলি পুরো বই পড়ে যদি তুমি শেষ করো লাভ নাই, তোমাকে পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে,
ঠিক আছে, আমি তো চাইলে পুরো বই এখানে তুলে দিতে পারতাম, তুলে দিয়েছি। লাস্টে আমি কিন্তু আলোচনা করবো পার্থক্য নিয়ে, যে একটা ছক, এমন একটা ছক তৈরি করছি তোমাদের জন্য, তোমরা যদি ওই ছকগুলোই খালি পড়ো, জাস্ট 5 মিনিট ওই ছক কিন্তু তুমি রিভিশন দিতে পারবে। ওই ছকটা যদি পড়ো, তোমার আর এই অধ্যায়ের শেষের অংশ পড়তে হবে না, মানে যেটুকু ক্লাস নিচ্ছে আজকে। আচ্ছা, এরপর দেখো, এই যে বাংলাদেশের আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে পুণ্ডনগর বা মহস্থানগড় হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ। তাহলে পুণ্ডনগর কি ছিল? পুণ্ডনগর ছিল কিন্তু রাজধানী। পুণ্ডনগর হচ্ছে কি, এই যে বগুড়ার মহস্থানগড় এটা কিন্তু, ঠিক আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত মহস্থান ব্রাহ্মী লিপি, এই যে ব্রাহ্মী লিপি না, এই বাংলা লিপি যেটা, আমরা বাংলা লিপি যেটা না, এই লিপি কিন্তু ব্রাহ্মী লিপি থেকে আসছে, ঠিক আছে। এই বাংলা লিপির জন্ম হয়েছে কিন্তু কোন লিপি থেকে বলতো? ব্রাহ্মী লিপি থেকে। মনে থাকবে যে বাংলা লিপির জন্ম ব্রাহ্মী লিপি থেকে। আচ্ছা, এই পুণ্ডনগর বা পুণ্ডনগরে উল্লেখ আছে এই ব্রাহ্মী লিপির কথা, কারণ অশোক, তোমরা নিশ্চয় নাম শুনছো, সম্রাট অশোক তিনি তার কাজে এই ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন, মানে বাংলা লিপিটা ব্যবহার করতেন, ঠিক আছে। আর এই ব্রাহ্মী লিপির সবচেয়ে প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কিন্তু মহস্থানগড়ে, অর্থাৎ ব্রাহ্মী লিপির সবচেয়ে প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোথায়? মহস্থানগড়ে। কারণ কি, সম্রাট অশোক তিনি এই লিপিটা কাজ করতেন, এই লিপিতে। ম্যানগ্রোভ ফরেস্ট আছে না? আচ্ছা, এরপর দেখো কি বলছে, অবস্থান কোথায়? বগুড়া জেলা শহর থেকে 12 কিলোমিটার, ঠিক আছে। কি বলছে দেখো, বগুড়া জেলা শহর থেকে কোথা থেকে বলছে বলতো? বগুড়ার, আমরা জানি বগুড়ায় এটা অবস্থিত, তাই না? মহস্থানগড়টা কোথায় অবস্থিত? বগুড়ায়। তাহলে বলছে দেখো, বগুড়া জেলা শহর থেকে 12 কিলোমিটার উত্তরে মহস্থানগড় অবস্থিত। তাহলে বগুড়া থেকে কত কিলোমিটার উত্তরে? 12 কিলোমিটার উত্তরে। এটা প্রশ্ন আসতে পারে যে মহস্থানগড় কোন জেলায় অবস্থিত, এটা কিন্তু প্রশ্ন হয় যে মহস্থানগড় কোন জেলায় অবস্থিত। অবশ্যই কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায় অবস্থিত। তাহলে 12 কিলোমিটার উত্তরে এটি মূলত প্রাচীন ঘেরা দুর্গ নগরীর ধ্বংসাবশেষ, অর্থাৎ এটাও একটা কিন্তু ধ্বংসাবশেষ। এখানে দেখবে যে সম্ভবত পাহাড়পুর, ময়নামতি আমরা দেখে অভ্যস্ত, যারা রাজশাহীর বিভাগীয় অঞ্চলে আসো বা রাজশাহীতে যাদের বসবাস, তারা কিন্তু এই ওয়ারী বটেশ্বর অর্থাৎ নরসিংদীটা এখন হয়তো ওইভাবে দেখা হয়নি সবার, কিন্তু পাহাড়পুর, তারপরে পাহাড়পুরে বৌদ্ধবিহার, বগুড়া মহস্থানগড়, এইগুলো হয়তো দেখার সুযোগ পাইছে, কারণ সবাই তো আর মানে যেতে পারেনি সব জায়গায়, তাই না? তাহলে 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। এর পূর্ব দিকে হচ্ছে করতোয়া নদী অবস্থিত। তাহলে কোন নদী? করতোয়া নদী। তাহলে মহস্থানগড়, অর্থাৎ তাহলে মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে, মনে থাকবে। আর আমরা বললাম বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? বটেশ্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে। কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র। তাহলে আমরা কি বলছি দেখো, দুইটা কিন্তু পেয়ে গেছি আমরা, যে ব্রহ্মপুত্র নদীর তীরে হচ্ছে ওয়ারী বটেশ্বর, আর করতোয়া নদীর তীরে হচ্ছে কি? বগুড়ার মহস্থানগড়। এই মহস্থানগড়ের দৈর্ঘ্য হচ্ছে 5000 ফুট এবং প্রস্থ হচ্ছে 4500 ফুট। চারপাশে সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 15 ফুট। তাহলে মহস্থানগড়ের উচ্চতা কত ফুট? 15 ফুট। এই প্রাচীন নগরী প্রায় 5 মাইল এলাকা পর্যন্ত শহরতল থেকে মানে বিস্তীর্ণ প্রায় 5 কিলোমিটার, মানে 5 মাইল, কিলোমিটার বলছি সরি, 5 মাইল এলাকা নিয়ে বিস্তীর্ণ এটা, ঠিক আছে। এর মানে এত পরিমাণ বিস্তীর্ণ হয়েছে যে 5 মাইল। তারপর দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল। আমরা জানি এটা কিন্তু যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে 15শ শতাব্দীর মধ্যে মহস্থানগড় এক সমৃদ্ধিশালী জনপদ গড়ে ওঠে, কারণ এই মহস্থানগড়ে মানে পালাক্রমিক রাজধানী হতে থাকে এটা মহস্থানগড়, কারণ এখানে হচ্ছে মানে বিভিন্ন রাজারা শাসন করছে এই এলাকাটা। যখন তারা শাসন করছে তখন এই মহস্থানগড়কে তারা কি করতো? মানে রাজ্য হিসেবে ঘোষণা করতো বা রাজধানী হিসেবে ঘোষণা করতো। তাহলে এখানে বৌদ্ধ, গুপ্ত, পাল ছাড়াও আরো কতিপয় সামন্ত রাজবংশে কিন্তু প্রাদেশিক রাজধানী ছিল এটা। তাহলে প্রাদেশিক রাজধানী কিন্তু এটা ছিল, ঠিক আছে। সেটা হচ্ছে পাল আমলে বলো, পাল আমল তো আমরা জানি সবচেয়ে বেশি শাসন আমল করেছে পাল আমল। পাল, বৌদ্ধ, গুপ্ত এরা কিন্তু শাসন করার সময় এটা কিন্তু প্রাদেশিক রাজধানী ছিল। বোঝা গেছে আমার কথা? এরপর ক্রমবর্ধমান শব্দনীতির সাথে পুণ্ড 5ম বা 6ষ্ঠ শতকে পুণ্ডবর্ধনে রূপান্তরিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তাহলে এই যে সমৃদ্ধির সাথে সাথে পুণ্ড নাম, পুণ্ডনগর, পুণ্ড মানে কি জানো? এই পুণ্ড শব্দের অর্থ কিন্তু আখ, ঠিক আছে। এটা একটু জানিয়ে রাখো যে পুণ্ড শব্দের অর্থ কি? আখ। এই ব্যতিক্রম জিনিসগুলো শোনো, আমি যেভাবে পড়াই তোমাদের সমাজবিজ্ঞান পড়ার সাথে সাথে তোমাদের সমাজবিজ্ঞান রিলেটেড যে প্রশ্নগুলো ভার্সিটিতে আসে এগুলো কিন্তু তোমাদের আর পড়তে হবে না। পরবর্তীতে তুমি মিলাই নিও যে কনক ভাই এগুলো পড়াইছিল, এগুলো কাজে দিচ্ছে। বোঝা গেছে আমার কথা? তাহলে দেখো কি বলছি, যে এই পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আখ। এই পুণ্ড 5ম থেকে 6ষ্ঠ শতকে পুণ্ডবর্ধনে পরিণত হয়। পুণ্ডবর্ধনে, ঠিক আছে। তাহলে 5ম থেকে 6ষ্ঠ শতকে।
আচ্ছা, এরপর বলছে দেখুন সে সময়ের পুণ্ড্রবর্ধন হচ্ছে বগুড়া, দিনাজপুর এবং রাজশাহী জেলা মিলেছিল। ঠিক আছে, তাহলে এই যে আমরা উত্তরবঙ্গ বলি না, উত্তরবঙ্গ বলতে কি কি বোঝায় দেখো। উত্তরবঙ্গ আমরা বলে যে উত্তরবঙ্গের লোক আমরা। উত্তরবঙ্গ বলতে বোঝাচ্ছে দিনাজপুর, বগুড়া, ঠিক আছে, তারপর চাঁপাইনবাবগঞ্জ বলতে পারো, রংপুর বলতে পারো, এগুলো উত্তরবঙ্গের মানে উত্তরবঙ্গ ধরা হয়। আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। একটু হাইলাইট করো, বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, মাথায় থাকবে। কি বললাম? বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের এমডি সৌরভ সর্দার বলছে হাগা ধরছে ভাইয়ের। হ্যাঁ ভাই, আমার বাসায় টয়লেট নাই, তোমার বাসায় যাবো টয়লেট করতে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আসতে পড়াচ্ছি। তাহলে দেখো আমরা কি বললাম, যে পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আক, আর এই পুণ্ড পঞ্চম থেকে ষষ্ঠ শতকে পুণ্ডবর্ধনে পরিণত হয়। এই পুণ্ডবর্ধন সেই সময় ছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চল নিয়ে, ঠিক আছে। আর এই আমরা উত্তরবঙ্গ বলতে বুঝি যে রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, এগুলো হচ্ছে উত্তরবঙ্গ বলতে বোঝায়। আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? বগুড়াকে। ভাই এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে দিবেন না? অবশ্যই যাবে। যারা বগুড়ার আছো তারা কিন্তু মনে রাখো যে বগুড়ার হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আর পুণ্ড শব্দ হচ্ছে আক। এবার দেখো এর পরবর্তীতে কি বলছে, এই যে আবার দশম শতকে পুণ্ড্রবর্ধনের কেন্দ্র হিসাবে বরেন্দ্র জনপদ, এই বরেন্দ্র এই উত্তরবঙ্গে কিন্তু বরেন্দ্র বলা হয়, বরেন্দ্র একটা জনপদের নাম, ঠিক আছে। এই জনপদ তোমরা নিশ্চয়ই বরেন্দ্র জাদুঘরের নাম শুনছো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, অর্থাৎ বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, ঠিক আছে। এই বরেন্দ্র জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠিত। কত সালে প্রতিষ্ঠিত? 1910 সালে। তাহলে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জাদুঘর কিন্তু বরেন্দ্র জাদুঘর। স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, তোমাদের নোট দেওয়া হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, তোমাদের নোট দেওয়া হবে। আমি যেগুলো বলেছি এক্সট্রা তথ্য, এইগুলো তুমি হাইলাইট করো। আমি যেগুলো এক্সট্রা তথ্য দিচ্ছি ক্লাসের মাঝখানে, যেগুলো আমি লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি এক্সট্রা তথ্য, এইগুলো তুমি নোট করতে পারো, ঠিক আছে। কারণ এইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমার পরবর্তী জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বললাম, এই যে বরেন্দ্র জনপদ, এই বরেন্দ্র জনপদ বলতে কি বোঝায়? উত্তরবঙ্গের জনপদ যা বরেন্দ্র জনপদ যা। তাহলে 967 খ্রিস্টাব্দের একটি দক্ষিণী লিপিতে বরেন্দ্র দূতিকা এবং গৌড় চূড়ামণি নামে জৈনক ব্রাহ্মণে উল্লেখ আছে। তাহলে গৌড় চূড়ামণি, ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যযুগের কবি সন্ধ্যাকর নন্দী। তাহলে মধ্যযুগের একটা কবি ছিল সন্ধ্যাকর নন্দী, তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল রামচরিত, যেটা আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পাইছিলাম, যে সন্ধ্যাকর নন্দী তার রামচরিত কাব্যে বরেন্দ্রকে, অর্থাৎ বরেন্দ্রকে পাল রাজাদের পিতৃভূমি বলে ইঙ্গিত করেছেন। তাহলে এই বরেন্দ্র কারা শাসন করেছে? বেশিরভাগ শাসন করছে পালরা। আমরা জানি এই পাল বংশ প্রায় 400 বছর শাসন করেছে। কত বছর? 400 বছর শাসন করেছে, ঠিক আছে, পাল রাজারা। তাহলে সন্ধ্যাকর নন্দী তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল, সেই গ্রন্থের নাম হচ্ছে রামচরিত। এই রামচরিত গ্রন্থে বরেন্দ্রকে তিনি পাল রাজাদের পিতৃভূমি বলে ইঙ্গিত করেছেন বা উল্লেখ করেছেন। এরপর বলছে দেখো যে 11 শতাব্দী হতে বাংলাদেশের কিছু অংশে সেন বংশের কর্তৃত্ব হয়। তাহলে সেন বংশের রাজাদের আমলে শাসন কেন্দ্র পুণ্ডনগর থেকে গৌড়ে স্থাপন হয়। তাহলে সেন বংশের সময় রাজধানী কিন্তু পুণ্ডনগর থেকে কোথায় চলে যায়? গৌড়ে স্থানান্তর হয়, ফলে পুণ্ডনগর ধ্বংসের কবলে পতিত হয়। তাহলে যখনই সেন রাজারা চলে আসলো শাসন করতে, তখনই আর পুণ্ডনগর রাজধানী না করে তখন তারা রাজধানী নিয়ে গেল কোথায়? গৌড়ে স্থানান্তর করলো। তারপর থেকে পুণ্ডনগর ধ্বংসের কবলে পতিত হতে থাকে। এরপর নামকরণ নিয়ে অনেকের মতভেদ আছে, যে ভাইয়া পুণ্ডনগর না মহাস্থানগড় না কি হবে আসলে নামকরণ। এই নামকরণ নিয়ে কিন্তু অনেকের মতভেদ আছে। দেখো বাংলার ফকির দলপতি মজনু শাহ, তোমরা নিশ্চয় নাম শুনছো, মজনু শাহ, বাংলার ফকির মজনু শাহ, এই তার মস্তানের নাম থেকে মহাস্থানগড় নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে ধারণা করেন। কিন্তু মহাস্থানগড়ের পূর্বে কোনে শাহ সুলতান মহিষওয়ারের যে সমাধি আছে তা থেকে অনেকে ধারণা করেন যে এই মুসলিম সাধকের নাম থেকেই মহাস্থানগড় আসছে। এরপর বলছে এছাড়া কারো কারো মতে মহাশ্মশান, অর্থাৎ একটা বিখ্যাত একটা গ্রন্থে মহাকাব্যের নাম। এই মহাকাব্য কার লেখা? এই মহাকাব্যটা লেখা হচ্ছে
কায়কোবাদের লেখা, ঠিক আছে, কায়কোবাদ, কবি কায়কোবাদের লেখা, ঠিক আছে, কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ, কায়কোবাদের লেখা হচ্ছে মহাকাব্য। এই মহাশ্মশান মহাকাব্য হচ্ছে কায়কোবাদের লেখা। এই মহাশ্মশান থেকে মহাস্থান নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে ধারণা করেন। আবার হিন্দু ধর্মাবলম্বীদের মতে রাজা পরশুরামের শিলাদেবী করতল নদীর তীরে বসে দিব্যলক্ষ্য যান এবং তখন থেকে এই স্থান মহাস্থান নামে পরিচিত বলে লাভ করে। এত ধারণা দরকার নাই তোমার, ঠিক আছে। এবার আসি যেটা তোমার দরকার, আবিষ্কার কে করছে, এটা থেকে বেশি প্রশ্ন হবে। আবিষ্কার কে করছে, ঠিক আছে। দেখো এই যে মহাস্থানগড় লোকচক্র 1808 খ্রিস্টাব্দে স্কটিশ ভূতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, কি বললাম, ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন 1808 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। তাহলে কত খ্রিস্টাব্দে? 1808 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন সর্বপ্রথম মহাস্থানগড়ের আবিষ্কার চিহ্নিত করেন। ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন নামটা একটু মনে রাখবে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন। আচ্ছা, পরবর্তী সময় 1879 সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক প্রকৌশলী স্যার আলেকজান্ডার কানিংহাম এটা কিন্তু আবিষ্কার করছে, ঠিক আছে। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 খ্রিস্টাব্দে, তোমরা এটাই উত্তর করবে যে 1879 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করছে কে? স্যার আলেকজান্ডার কানিংহাম এই মহাস্থানগড়ের আবিষ্কার করছে। এখানে কিন্তু পরিবারক মানে চীনা পরিবারক ছিল কিন্তু হিউয়েন সাং এর বর্ণনা অনুসারে মহাস্থানকে পুণ্যনগর হিসেবে শনাক্ত করেন। তাহলে হিউয়েন সাং একটা পরিবারক ছিল। পরিবারক মানে কি? যে ভ্রমণ করে বেড়ায়। তাহলে চীনা পরিবারক হিউয়েন সাং তার বর্ণনা শুনো, তার একটা বর্ণনা আছে, তার বর্ণনা অনুসারে বলছে মহাস্থানকে পুণ্যনগর হিসেবে শনাক্ত করা হয়। তাহলে মহাস্থানকে পুণ্যনগর হিসেবে শনাক্ত করা যায়, যেটাই মহাস্থানগড় সেটাই পুণ্যনগর, মনে থাকবে। তাহলে মহাস্থানগড়কে পুণ্যনগর হিসেবে শনাক্ত করা যায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যে 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই মহাস্থানগড় আবিষ্কার করছেন। এই আবিষ্কার করার পর চীনা পরিবারক হিউয়েন সাং এর বর্ণনা মতে জানা যায় যে পুণ্যনগরটাই অর্থাৎ মহাস্থানকে পুণ্যনগর হিসেবে চিহ্নিত করা যায় বা শনাক্ত করা যায়। 1930 সালে আবিষ্কৃত ব্রাহ্মী অক্ষরে লেখা বাংলার প্রাচীনতম শিলালিপি। তাহলে বাংলার অর্থাৎ বাংলা লিপিটা আসছে বললাম ব্রাহ্মী লিপি থেকে। এই বাংলার প্রাচীনতম শিলালিপি এখান থেকে হয়েছে, এটা প্রমাণিত হয় যে মহাস্থানগড় ছিল প্রাচীন পুণ্যনগর। তাহলে মহাস্থানগড় ছিল হচ্ছে প্রাচীন পুণ্যনগর, বোঝা গেছে। মহাস্থানগড় ছিল কি বলতো? প্রাচীন পুণ্যনগর, মনে থাকবে। আচ্ছা, এরপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই যে মহাস্থানগড়ে কি কি নিদর্শন পাওয়া যায় একটু খেয়াল রাখো। এই যে দেখো, একটু খেয়াল রাখো, এখান থেকে প্রশ্ন হবে যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত? বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত, ঠিক আছে। বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা মহাস্থানগড়ে অবস্থিত। এখানে এই যে তুমি মানে বৈরাগীর ভিটা সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দেওয়া আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবার মতো না, কিন্তু তারপরে তোমরা একটু পড়ে নিও এখানে, ঠিক আছে। আর আমি বলেছি যেটা প্রশ্ন হবে কোনটা? প্রশ্ন করবে যে গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত, ওয়ারী বটেশ্বরে, মহাস্থানগড়ে না পাহাড়পুরে? তোমাদের উত্তর করতে হবে কি মহাস্থানগড়ে, এরকম প্রশ্ন হবে। তারপর খোদাই পাথর ভিটা, এটাও কিন্তু কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো পরশুরামের প্রাসাদ, এটা মহাস্থানে। তারপর পরশুরামের সভাবাটি, শিলাদেবীর ঘাট। প্রশ্ন হতে পারে যে শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। এরপর গোকুল মেদ, তারপর হচ্ছে মনির ঘন, তারপর মানকালীর ভিটা। এছাড়া অন্যান্য ধ্বংসস্তূপের মধ্যে আছে হচ্ছে পোড়ামাটির ফলক, সবচেয়ে বেশি পাওয়া গেছে এখানে যে পোড়ামাটির ফলক, থালা বাসন, খেলনা, রন্ধনপত্র, সিরামিক, দোয়াত, এইগুলো জিনিস কিন্তু কোথায়? মহাস্থানগড়ে পাওয়া গেছে। এরপর আসি মহাস্থানগড়ের সামাজিক গুরুত্ব কি কি। এখানে কিন্তু প্রাক মোগল আমলের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এছাড়া কাকনিক নামের আরেক প্রকার মুদ্রা আরেক কথা এখানে জানা যায়। তারপরে যে বিভিন্ন সুলতানের কিন্তু এখানে মাজার আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু পাওয়া যায়। তারপরে বাংলার সর্বপ্রাচীন শিলালিপি প্রাকৃত ভাষায় লিখিত, এটাও কিন্তু মহাস্থানগড় থেকে পাওয়া যায়। যে বাংলার সর্বপ্রাচীন শিলালিপি প্রাকৃত ভাষায় লিখিত, এটা বাংলার মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বাংলায় মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটা? যে বাংলার সর্বপ্রাচীন শিলালিপি, যে প্রাকৃত ভাষা লিখিত, প্রাকৃত, এই মূলত প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি, ঠিক আছে। প্রাকৃত থেকে কোন ভাষার সৃষ্টি? বাংলা ভাষার সৃষ্টি।
তারপর মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে পাওয়া বিভিন্ন সাংস্কৃতিক উপাদান থেকে ধারণা করা হয় এখানে মৌর্য, গুপ্ত এবং পাল রাজারা ছিল এবং অন্যান্য ধর্মের ব্যবস্থা ছিল। তাই এখানে অনুমান করা হয় যে এখানে কি ছিল, যে অনেক আগের বছরে মানব বসতি ছিল, তাই এটা কিন্তু ধারণা করা হয়। বোঝা গেছে? এরপর আসি, এরপর বলছে পাহাড়পুর। পাহাড়পুর কার এলাকায় বলো? পাহাড়পুর কোথায় পাহাড়পুর কোথায় অবস্থিত বলো? তোমরা নিশ্চয়ই নাম শুনছো পাহাড়পুর। আচ্ছা, এই পাহাড়পুর কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটা স্থান, ঠিক আছে? ইউনেস্কো 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 তাহলে ইউনেস্কোর কাজ কি বলতো? ইউনেস্কোর কাজ হচ্ছে বিভিন্ন নিদর্শন এইগুলোকে স্বীকৃতি প্রদান করা। তারপরে যে তোমার যেমন সুন্দরবন বাংলাদেশের হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যে স্থানগুলো দেওয়া হয় এটা কিন্তু ইউনেস্কো দিয়ে থাকে স্বীকৃতি, ঠিক আছে? তাহলে এরপর দেখো যে এই পাহাড়পুর কোথায় অবস্থিত। তোমরা জানো যে পাহাড়পুর হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অবস্থিত নওগাঁ জেলার নওগাঁ জেলার বদলগাছি সদর উপজেলার গাজারপুর নামক একটা স্থানে কিন্তু ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটা নিদর্শন। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটা নিদর্শন হচ্ছে কি পাহাড়পুর। সুন্দরবন কিন্তু বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটা কিন্তু নিদর্শন সুন্দরবন। এরপর বলছে সুন্দরবন আর কি আছে আমাদের পাহাড়পুর, এগুলো কিন্তু আমাদের কি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের কিন্তু নিদর্শন। এগুলো কিন্তু বিশ্বব্যাপী স্বীকৃত আছে আমাদের, ঠিক আছে? তাহলে বলছে এই এত বড় মানে ভারতবর্ষে আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এত বড় পাহাড় মানে এত বড় বৌদ্ধ পাহাড় ভারতবর্ষে আর কোথাও কিন্তু আবিষ্কৃত হয়নি। বোঝা গেছে? তাহলে বাংলাদেশ কিন্তু প্রাচীন নিদর্শনে কিন্তু ভরপুর, কিন্তু আমরা এটা কি করতে পারি না, যত্ন করতে পারি না, আমরা এটা পরিচর্যা করতে পারি না, আমরা সঠিক নিয়ম মাফিক এটা কিন্তু পরিচালনা করতে পারি না। এটা যদি পরিচালনা করতে পারতাম তাহলে কিন্তু এটা বিদেশ থেকে অনেক লোকের আগমন করতো, কিন্তু আমরা এটাকে সঠিক নিয়মে করতে পারি না, টুরিস্টদের আমরা সুবিধা দিতে পারি না। তো এই জন্য কিন্তু বাংলাদেশের এই অবস্থা। এরপর এই যে আমরা জানি পাহাড়পুর কোথায় অবস্থিত, তাহলে নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত পাহাড়পুর। নওগাঁ জেলার কে কে আছো দেখি? না পাইলাম হুডি, না পাইলাম বিডি, কপাল থাপড়াও, ঠিক আছে? এরপর হচ্ছে নামকরণ কিভাবে হয়েছে পাহাড়পুর নামকরণটা? পাহাড়পুরের প্রধান মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর সেইটির স্তূপের উপর ধুলাবালি মাটি ইত্যাদি জমে জমে কালক্রমে একটা উঁচু টিলার সৃষ্টি হয়। আগে টিলা বলা হতো, টিলা, ঠিক আছে? এই যে যখন মাটি যখন উঁচু হয়ে যায় তখন তাকে বলা হতো টিলা। আগেকার যুগে টিলা সৃষ্টি হয় এবং বন্য জন্মানোর ফলে গভীর জঙ্গলে পরিণত হয়, আস্তে আস্তে জঙ্গলে হয়ে যায়, ওটা ধ্বংসাবশেষ যখন হয়ে যায়। পাহাড়পুরে যখন প্রধান মন্দির ধ্বংস হয়ে যায় তখন তারপর তার ধুলাবালির আস্তরণ পড়তে সেটা টিলা হয়ে যায়। টিলার পর বিভিন্ন বন্যা হওয়ার পর সেখানে বিভিন্ন গাছপালা জন্ম হয়, গাছপালা জন্মানোর পর সেটা গভীর জঙ্গলে পরিণত হয়। এই উত্তরবঙ্গের সমভূমির বুকে এরকম জঙ্গলে আচ্ছাদিত টিলা দেখে স্থানীয় মানুষজনকে পাহাড়পুর আখ্যায়িত করা শুরু করে। এর প্রকৃত নাম হচ্ছে সম্পুর মহাবিহার। তাহলে পাহাড়পুরের প্রকৃত নাম কি? সম্পুর মহাবিহার। তাহলে পাহাড়পুরের প্রকৃত নাম হচ্ছে কি? সম্পুর মহাবিহার। আমাদের কুঠিবাড়ি আছে না, শিলাইদহে কুঠিবাড়ি। তাহলে কি বললাম যে পাহাড়পুরের প্রকৃত নাম হচ্ছে সম্পুর মহাবিহার, যেটা প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। তাহলে পাহাড়পুর এটাতে কিন্তু পাল রাজাদের বসবাস ছিল, ঠিক আছে? তাহলে পাহাড়পুর হচ্ছে প্রকৃত নাম কি? সম্পুর মহাবিহার। এরপর আবিষ্কার করছে, দেখো এই যে আমরা এর আগে বলছিলাম না স্যার ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, এই জিনিসটা কিন্তু এও আবিষ্কার করছে যে বিহারটি ধ্বংসাবশেষ সর্বপ্রথম 1807 সালে এবং 1812 সালে বুকানন হ্যামিল্টনের নজরে আসে। পরবর্তী দিনাজপুর জেলার তদন্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ম্যাকট এটি পরিদর্শন করেছেন। কিন্তু 1879 সালে সেম পাহাড়পুর আর মহস্থানগড় কিন্তু সেমভাবে 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই স্থানটি পরিদর্শন করে এবং খনন করতে চান, কিন্তু স্থানের অনেক বাধার কারণে সেটা 1923 সালে এটা খনন কাজ শুরু হয়। পরে 1925-26 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু খনন কাজ শুরু করেন। অনেক বাধাপ্রাপ্ত হওয়ার পর 1925 থেকে 26 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা খনন করা শুরু করে এবং 1990 থেকে 91 সাল পর্যন্ত বিভিন্ন ধাপে এটা খনন কাজ চালানো হয়। তাহলে এটাও আবিষ্কার করছে, আমরা বলতে পারি যে 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম কিন্তু এটা আবিষ্কার করেছে। এরপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন,
এই যে আমরা বললাম পাহাড়পুর, পাহাড়পুরের প্রকৃত নাম সোমপুর মহাবিহার, তার মানে এখানে একটা অবশ্যই বিহার আছে, সেই বিহারের নাম সোমপুর বিহার হবে। তাহলে সোমপুর মহাবিহার একটু খেয়াল করো। এই যে সোমপুর বিহার, এটি ভারতীয় উপমহাদেশে অবস্থিত সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। তাহলে সোমপুর বিহার ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। এই বিহারের আয়তন প্রায় 27 একর, বোঝা গেছে, প্রায় 27 একর। যে সোমপুর মহাবিহার, এটা ভারতবর্ষের ইতিহাসে বৌদ্ধদের সবচেয়ে বড় বিহার। এটা বিভিন্ন স্থান দিয়ে দিচ্ছে এখানে, তুমি এখান থেকে এতটুকু পড়ে নেবে। এর হচ্ছে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, এই বিশাল মন্দিরের উচ্চ শিখর যখন বিদ্যমান ছিল তখন এটি বন্দর থেকে গিরিচূড়ার মতো যেত। এরপর স্নানঘাট, ঠিক আছে, এখানে স্নানঘাট বলতে দেখবে আগেকার রাজারা যখন গোসল করতো, তোমরা যেমন গোসল, এই গোসল করার জন্য তারা দিঘি থাকতো, তাদের বড় বড় দিঘি পুকুরের মতো, ঠিক আছে, দিঘিতে তারা কি করতো, ঘাট বাটতো, যেটা হচ্ছে শুধুমাত্র রাজার মেয়ে, রাজার ওয়াইফ এরা হচ্ছে স্নান করতে পারবে। তো তারা এই ঘাট তৈরি করে দিত, তো এটাকে বলা হচ্ছে স্নানঘাট। এরপর কি বলছে দেখো, এরপর হচ্ছে এই যে গন্ধেশ্বরীর মন্দির কিন্তু এখানে আছে। এখানে কি আছে, গন্ধেশ্বরীর মন্দির আছে। তারপর প্রশ্ন হতে পারে যে সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত। সত্যপীরের ভিটা কিন্তু কোথায় অবস্থিত বলতো, এই সত্যপীরের ভিটা কিন্তু পাহাড়পুরে অবস্থিত, ঠিক আছে। আমরা বৈরাগীর ভিটা বললাম, বৈরাগীর ভিটা মহস্থানগড়ে অবস্থিত, কিন্তু সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত, সত্যপীরের ভিটা হচ্ছে কি পাহাড়পুরে অবস্থিত। এখানে কিন্তু পার্থক্য। এরপর জৈন বিহার, এই জৈন বিহার কিন্তু এখানে অবস্থিত। এছাড়া অন্যান্য নিদর্শন এখানে আছে, দেওয়া আছে। পাল রাজাদের বিভিন্ন, মানে পাল রাজারা যারা বিভিন্ন মানে তারা যেখানে যেখানে কাজ করছে, পাল রাজাদের যে সামগ্রীগুলো ব্যবহার করেছে সেসব নিদর্শন কিন্তু এখানে বেশি পাওয়া গেছে। এখানে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে, ঠিক আছে, অধিকাংশ মুদ্রা হচ্ছে মুসলিম আমলের। তাহলে এখানে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে এবং অধিকাংশ মুদ্রা হচ্ছে কি মুসলিম আমলের। এরপরে যে বক্তার খলজির 1204 খ্রিস্টাব্দে যে মানে বাংলাবর্ষে যে মুসলিম শাসন কায়েম করেন, সেখানকার এই বসতি স্থাপন বা পাল রাজাদের ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু এখান থেকে পাওয়া যায়। কারণ লক্ষণ সেনকে পরাজিত করে যখন 1204 সালে বক্তার খিলজি এই ভারতবর্ষে অর্থাৎ বাংলাতে যখন মুসলিম শাসন প্রতিষ্ঠা করে, তখনকার ইতিহাসও কিন্তু এটার সাথে জড়িত। এখানে বিভিন্ন টেরাকোটা পাওয়া যায়, পোড়ামাটি ফলক পাওয়া যায়, এই ধরনের শিল্পকর্ম কিন্তু এখানে পাওয়া যায়। এরপর হচ্ছে ময়নামতি। তাহলে ময়নামতি, এই যে ময়নামতি প্রাচীন বাংলা বৌদ্ধ সভ্যতার নিদর্শন। ময়নামতি হচ্ছে কি বৌদ্ধ সভ্যতার নিদর্শন, ঠিক আছে। তাহলে ময়নামতি কোন সভ্যতার নিদর্শন, বৌদ্ধ সভ্যতার। আগে কিন্তু এই যে হিন্দু মুসলিমের সাথে কিন্তু বৌদ্ধ ধর্মের লক্ষণ, মানে তারা বেশিরভাগ বৌদ্ধ ধর্ম পালন করত। তো এই বৌদ্ধ ধর্মের মানে সবচেয়ে অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে কি ময়নামতি। মানুষের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সময় সবচেয়ে বেশি জিনিসপত্র পাওয়া গেছে কিন্তু এখানে, অর্থাৎ বৌদ্ধদের সবচেয়ে বেশি জিনিসপত্র পাওয়া গেছে কিন্তু এই কোথায়, ময়নামতিতে, মনে থাকবে। তাহলে দেখো 1875 সালে রাস্তা পুনর্নির্মাণের সময় স্থানীয় শ্রমিকরা কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। সে সময় সেগুলোকে একটি পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ময়নামতি ধ্বংসাবশেষ পুনরাবিষ্কৃত হয়। সরকারি জরিপ করা হয়। 1955 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ময়নামতি খনন কাজ শুরু হয়। 50টির মতো করা হয়েছে। এরপর অবস্থান বলছে দেখো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ময়নামতির অবস্থান কোথায় দেখো। এই যে কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ কুমিল্লা লালমাই পাহাড়, আমরা নিশ্চয়ই নাম লালমাই পাহাড়ের নাম শুনছি, লালমাই পাহাড়, ঠিক আছে। কুমিল্লার এই যে কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতি লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ঐতিহাসিক বিহারের ধ্বংসাবশেষে অবস্থিত, ঠিক আছে। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত, কুমিল্লাতে অবস্থিত, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ময়নামতি কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে কি ময়নামতি। এরপর নামকরণ, চন্দ্রবংশীয় রাজাদের মধ্যে মানিকচন্দ্র নামে একজন প্রখ্যাত রাজা ছিলেন। এই রাজা এখানে এই নামকরণ বিভিন্ন এই ময়নামতি কিন্তু একজন রানীর নাম, ঠিক আছে।
রাজা মানিকচন্দ্রের রানীর নাম রাজা মানিকচন্দ্রের রানী হচ্ছে ময়নামতি ছিল। এই ময়নামতির নামকরণ করে এই ময়নামতিটা গড়ে ওঠে। রাজা মানিকচন্দ্রের রানী কিন্তু ছিল না, ঠিক আছে। তার মানে দেখো কোথাও কিন্তু পুরুষের নামে কোনো কিছু নাই, ঠিক আছে। সব জায়গায় দেখো এই যে যেমন তাজমহল, আগ্রার তাজমহল, সম্রাট শাহজাহান সে তাজমহল নির্মাণ করে গেছে, ঠিক আছে। আর হচ্ছে তার বিবিকে উৎসর্গ করে গেছে। তারপরে এই যে এই জায়গাটা দেখো রাজা মানিকচন্দ্রের স্ত্রী হচ্ছে কি ময়নামতি, তার নামে উৎসর্গ করে গেছে। কোথাও কিন্তু নাই, দেখো কোথাও কিন্তু ছেলেদের নামে কোনো কিছু করেনি মেয়েরা। যা করেছে সব ছেলেরা করেছে, কাদের জন্য? তাদের ভালোবাসার জন্য। তার মানে ছেলেরা ভালোবাসতে পারে, মেয়েরা ভালোবাসতে পারে না, ঠিক আছে। মেয়েরা ভালোবাসে শুধু মায়ের রূপে। বাহ, শাকিব খানের একটা মুভিতে লালমাই পাহাড়ের নাম শুনছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে মধ্যযুগের কবি শেখ ফয়জুল্লাহ হচ্ছে পুঁথি সাহিত্যের কবি বলা হয় কিন্তু, ঠিক আছে। এই গোরক্ষ বিজয় কাব্যে কিন্তু রানী ময়নামতির গুণকীর্তন করা হয়েছে। তাহলে এই যে ময়নামতির কি, ময়নামতি হচ্ছে নামকরণ করা হয় কিভাবে? মনে বলবে যে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে এই ময়নামতির নামকরণ করা হয়। তারপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এই যে ময়নামতিতে সবচেয়ে বেশি যদি প্রশ্ন হয় যে শালবন বিহার কোথায় অবস্থিত, তাহলে শালবন বিহার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত, ঠিক আছে। শালবন বিহার, শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এরপর হচ্ছে প্রমানন্দ বিহার। এই প্রমানন্দ বিহার এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। প্রমানন্দ বিহার এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। তারপর হচ্ছে আনন্দ বিহার। এই আনন্দ বিহার কিন্তু রাজা আনন্দের নামকরণ করা হয়, ঠিক আছে। শালবন বিহার, তারপর হচ্ছে প্রমানন্দ বিহার। হাসি খুশি বলছে বোনের রূপে ভালোবাসতে পারে মেয়েরা। হ্যাঁ, বোনের রূপে ভালোবাসতে পারে, তারপরেও সেখানে কিছুটা হলেও স্বার্থ থাকে। এই যে প্রমানন্দ বিহার, তারপরে আনন্দ বিহার, ভোজ বিহার, ভোজ বিহার, ঠিক আছে। এই যেখানে কিন্তু ভোজ বিহার বলতে কেমন নাম করে? ভোজ মানে কি? খাওয়া দাওয়া, ভোজন। এখানে কিন্তু বিভিন্ন প্রতিটি মানে ঢিবি ছিল, ঢিবি আকারে বিভিন্ন ঘর ছিল, প্রায় 137, প্রায় কতটি ঘর ছিল এখানে? প্রায় মানে অনুমানিক এখানে দেওয়া নাই হয়তো, এখানে প্রায় মানে 100-র উপর ঘর ছিল। যে ঘরটা বলছে এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য প্রায় 137 মিটার। এই প্রতিটি বাহুতে, ঠিক আছে, যে বসা জায়গাতে এখানে কিন্তু ভিক্ষুকদের বসবাস ছিল এবং ছোট ছোট কক্ষ নির্মাণ করে দিয়েছিল তারা। শালবন এবং আনন্দ বিহারের মতো ভোজ বিহারের উন্মুক্ত আঙ্গিনার মাঝখানে একটি কুশ আকৃতির বড় মন্দির ছিল কিন্তু এখানে কিন্তু ভোজ বিহার মানে এখানে তারা মানে ভিক্ষুকরা তারা কি করতো? বসে থাকতো আর টাকা পয়সা উঠাতো এবং এখানে খাওয়া দাওয়া করতো। এই বিহারের নাম হয়েছে এইভাবে যে ভোজ বিহার। এরপর কৌটিল্য মুড়া। যদি প্রশ্ন করে যে কৌটিল্য মুড়া কোথায় অবস্থিত, তাহলে কৌটিল্য মুড়া, রূপবান মুড়া, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়নামতিতে অবস্থিত, ঠিক আছে। তাহলে কৌটিল্য মুড়া, রূপবান মুড়া এগুলো কোথায় অবস্থিত? ময়নামতিতে অবস্থিত। চারপত্র মুড়া, অর্থাৎ মনে রাখবে যে মুড়া ময়নামতি অবস্থিত। মুড়া থাকলেই কোথায় অবস্থিত? ময়নামতি, ঠিক আছে। মুড়া থাকলেই ময়নামতিতে অবস্থিত এবং এটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া যায় কিন্তু এখানে। মুড়া মানেই কোথায়? ময়নামতিতে অবস্থিত। আচ্ছা, সিন্ধু সভ্যতা নিদর্শন। এখান থেকে কিন্তু সিন্ধু সভ্যতা দেখো বর্তমান পাকিস্তানের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদের উপকূলে, তাহলে সিন্ধু একটা নদের নাম, ঠিক আছে। সিন্ধু হচ্ছে একটা কিসের নাম? নদের নাম। সিন্ধু নদের তীরে এই মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতার বিকাশ এবং সমৃদ্ধি ঘটে। তাহলে সিন্ধু সভ্যতার নিদর্শন বলছে, তাহলে সিন্ধু নদীর তীরকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছে। এই সিন্ধু সভ্যতা হচ্ছে এশিয়ার প্রাচীনতম সভ্যতাগুলোর প্রায় সমযুগের। মহেঞ্জোদারো এবং হরপ্পার নগর জীবনের ধরন, মান এবং সমৃদ্ধিকে পর্যবেক্ষণ করে ঐতিহাসিকরা মনে করেন সিন্ধু সভ্যতা হচ্ছে জনগণ, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উৎকর্ষতার চরম শিখরে উপনীত হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে যে সভ্যতা তাকে বলা হচ্ছে আমরা সিন্ধু সভ্যতা। এই যে ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশন 1974 সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে বোলান নদীর তীরে, কোন নদীর তীরে? বোলান নদীর তীরে অবস্থিত মেহেরগড়ে একটি প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন 1980 সালের আগস্ট মাসে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায়। এটা কিন্তু সিন্ধু সভ্যতা হিসাবে স্বীকৃতি পায়।
তাহলে যদি প্রশ্ন করা যায় সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। ঠিক আছে, এই সভ্যতাকে 3টি সেক্টরে ভাগ করা হয়েছে, একটা মহেঞ্জোদারো, হরপ্পা এবং চানুদারো। তাহলে সিন্ধু সভ্যতাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা মহেঞ্জোদারো, হরপ্পা এবং চানুদারো। এরপর এর আবিষ্কার 1875 সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম পাঞ্জাবে রাতি নদীর তীরে হরপ্পা নামক একটা স্থানে অজ্ঞাত লিপি মূর্তি আবিষ্কার করেন। তাহলে 1875 সালে, অর্থাৎ 3টা জিনিস আবিষ্কার করেছে কে? আলেকজান্ডার স্যার কানিংহাম। এই যে পাঞ্জাবে রাতি নদীর তীরে কিন্তু তিনি হরপ্পা নামক একটা স্থানে কিন্তু এই জিনিসটা আবিষ্কার করে গেছেন। এরপর নগর জীবনের সূচনা হয় সিন্ধু সভ্যতায়, বাড়িঘরের ধরন, ভাষা এবং লিপি, ঠিক আছে, সামাজিক শ্রেণী, বৈদিক যুগের বর্ণপ্রথা। এখানে কিন্তু 4 ধরনের বর্ণপ্রথা ছিল, 4 ধরনের: বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ঠিক আছে, এবং সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়। এগুলো পোশাক পরিচ্ছদ কেমন ছিল, অর্থনৈতিক জীবনধারা কেমন ছিল, এটা কিন্তু সিন্ধু সভ্যতা ছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে আমরা যেটা দরকার একটু খেয়াল করো, বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে আমরা এক নজরে নিয়ে আসছি এখানে। ঠিক আছে, বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে প্রত্নতত্ত্বের ভূমিকা। বাঙালি বৈশিষ্ট্যের মূল জাতিগত স্বাতন্ত্র্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য ছিল। সংখ্যাশাস্ত্র প্রবক্তা কপিল জন্মগ্রহণ করে হচ্ছে গঙ্গাসাগরে। তাহলে সংখ্যাশাস্ত্রের প্রবক্তা হচ্ছে কপিল, জন্মগ্রহণ করে কোথায়? গঙ্গাসাগরে। বৌদ্ধ এবং জৈন ধর্ম বাংলা সমৃদ্ধ হয়েছিল। এই বৌদ্ধ এবং জৈন ধর্ম কিন্তু অতীশ দীপঙ্কর প্রায় 1000 বছর আগে তিব্বতে জ্ঞানের আলো ছড়াই দিয়েছেন। কে? অতীশ দীপঙ্কর। বাঙালি শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষ ছিলেন। তাহলে বাঙালি একজন ব্যক্তি শিলভদ্র, তিনি কি ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষ ছিলেন। রমেশচন্দ্র মজুমদার বাংলা সভ্যতার ভিত্তি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগেই কিন্তু বলেছেন। আদি মানবের জীবাশ্ম মেদিনীপুরের সাজোয়া গ্রামে পাওয়া যায়, 10,000 বছরের পুরনো কিন্তু এটা। তাহলে আদি মানবের জীবাশ্ম পাওয়া যায় কোথায়? মেদিনীপুরের সাজোয়া গ্রামে। আচ্ছা, যেখানে আমাদের মানে যেই বলছিলাম যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করে রাখছি, এখান থেকে একটু দেখো। বাংলাদেশের প্রত্নতত্ত্বের এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো জিনিসগুলো পড়লে তোমাদের আর কিছু পড়তে হবে না। যেমন ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদ সংলগ্ন। তারপর ঐতিহাসিক গুরুত্ব, বয়স কমপক্ষে 2200 বছর পুরনো, প্রাচীন মহাজনপদ। এটা হচ্ছে প্রথম জনপদ, অর্থাৎ প্রথম মানে প্রাচীন নিদর্শন, সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে এটা, যেটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। এখানে নদীবন্ধ ছিল, বাণিজ্য কেন্দ্র ছিল। এই টলেমির জিওগ্রাফি নামে একটা গ্রন্থ ছিল। এই গ্রন্থে স্বর্ণাগরা নামে এটা পরিচিত ছিল। তাহলে আগে ওয়ারী বটেশ্বর কি নামে পরিচিত ছিল? স্বর্ণাগরা। দক্ষিণ পূর্ব এশিয়া এবং রোমান সাম্রাজ্যের সাথে এর বাণিজ্য শুরু হয়েছিল। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং রোমান সাম্রাজ্যের সাথে এই কয়টা জিনিস যদি তুমি পড়তে পারো বা জানতে পারো, তাহলে কিন্তু তোমার ওয়ারী বটেশ্বর সম্পর্কে পড়া শেষ। আচ্ছা, এরপর অবকাঠামো। এখানে দুর্গনন্দর ছিল, বন্দর ছিল, রাস্তা ছিল, 600x600 মিটার দুর্গ প্রাচীর ছিল, কিন্তু ডাবল ডিফেন্সিভ প্রাচীর ছিল এখানে, ডাবল ডিফেন্সিভ। 5.8 কিলোমিটার দীর্ঘ আরেকটি দুর্গ প্রাচীর ছিল এবং 160 মিটার দীর্ঘ প্রাচীন পাকা রাস্তা ছিল কিন্তু এখানে। আবিষ্কার 1933 সালের ডিসেম্বর মাসে শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান প্রথম এটা আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা শুরু করে এটা। ভাইয়া একটু কমেন্ট করেন, আমার মানে কমেন্ট পড়েন নাকি? এমডি শফিকুল ইসলাম শফি, ঠিক আছে বললাম ভাইয়া। নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ভাষাগত পার্থক্য, ঠিক আছে, এটা হচ্ছে ভাষাগত পার্থক্য, অর্থাৎ মূলত নদ নদী বলতে ভাষাগত পার্থক্য বলা হচ্ছে এরকম। তবে এটার মানে এটা হচ্ছে ভাষাগত পার্থক্যের কারণে হয়, তবে পরীক্ষা কিন্তু প্রশ্ন হয় অন্যভাবে। এটা মূলত ভাষাগত পার্থক্যের জন্য হয়, নদ আর নদী। এরপর বিভিন্ন প্রত্ননিদর্শন ছিল এখানে। এখানে হচ্ছে প্রাচীন রৌপ্য মুদ্রা পাওয়া যায়, পাথরের পুঁথি পাওয়া যায়, লোহার হস্তকুটার, সিরামিক, এবং এখানে কিন্তু গর্ত বসতি পাওয়া যায়। গর্ত বসতি কি পাওয়া যায়? গর্ত বসতি, মনে থাকবে। এবার মূল তত্ত্ব কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শহর বা নগরের নিদর্শন কিন্তু এটা। বিশ্বের সবচেয়ে পুরনো বাজার ব্যবস্থার একটি হচ্ছে এটা। এখানে রৌপ্য মুদ্রা ব্যবহৃত হয়। লোহা গলানোর কেন্দ্র প্রণব চট্টোপাধ্যায় বলছেন। বৌদ্ধ এবং শৈব ধর্ম দুটি ধর্মের মিশ্রণ ঘটেছিল এখানে। গর্ত বসতি বাংলাদেশের প্রথম আবিষ্কার কিন্তু এখানে পাওয়া যায়, যেটা আমি বলে ফেলছি। তাহলে তোমাদের এই কয়টা জিনিস কিন্তু বললে এখানে হয়ে গেল। এরপর হচ্ছে মহাস্থানগড়ে আসি। দেখো, বগুড়া শহর থেকে 12 কিলোমিটার উত্তরে অবস্থিত, কত্তা নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? কত্তা নদীর তীরে। আমি কিন্তু এগুলো আলোচনা করেছি, কিন্তু এখানে শর্টকাটে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য।
তোমার জন্য কি দিয়েছি, শর্টকাটে দিয়েছি, যেন তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। ভাই এত তো বড় তো পড়া যাবে না, তারা পড়তে হবে শর্টকাটে, তাহলে এগুলো তোমরা নোটে অ্যাড করতে পারো। এরপর ঐতিহাসিক গুরুত্ব, প্রাচীন পুণ্ডনগর, এই যে প্রাচীন পুণ্ডনগর, পুণ্ডনগর বা পুণ্ডবর্ধনের রাজধানী কিন্তু ছিল এটা। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টপূর্ব 15শ শতক পর্যন্ত এর জনবসতি ছিল। বৌদ্ধ, গুপ্ত, পাল, হিন্দু সামন্তদেবের শাসন ছিল, আমি কিন্তু তোমাদের বলেছি এটা, ঠিক আছে। এরপর পালদেবের পিতৃভূমি বলা হয় বরেন্দ্র অঞ্চলকে, পালদেবের পিতৃভূমি বলা হয়েছে, কারণ এটা যে সন্ধ্যাকর নন্দী বলেছে, এটা কথাটা কে বলছে, সন্ধ্যাকর নন্দী, তার হচ্ছে রামচরিত গ্রন্থে। কোন গ্রন্থে, রামচরিত গ্রন্থে। আবিষ্কার হয়েছে 1808 সালে ফ্রান্সিস বুকানন মহস্তনগর চিহ্নিত করছেন, এবং 1879 সালে কি হয়েছে, কানিংহাম পূর্ণনগর হিসেবে শনাক্ত করছেন, এবং 1930 সালে ব্রাহ্মী লিপি নিশ্চিত করে যেটি হচ্ছে পূর্ণনগর। নামকরণ করছে বিভিন্ন নামের নাম অনুসারে, প্রত্যেক নির্দেশন ছিল যে বৈরাগীর পিঠা, গোবিন্দ পিঠা, খোদাই পাথর পিঠা, প্রাচীন নগর পাঠিয়েছি পরীক্ষা, ব্রাহ্মী লিপি, বাংলা সবচেয়ে পুরনো লিপি, এগুলো কিন্তু আবিষ্কার হয়েছে কোথায়, মহস্তনগরে। তাহলে এই যে মূল তত্ত্ব কি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ প্রত্নস্থান হচ্ছে মহস্থানগড়, প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী ছিল হচ্ছে মহস্থানগড়, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে ধারাবাহিক জনপদ হয়, এবং ব্রাহ্মী লিপি বাংলার ইতিহাসে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর পাহাড়পুর বাংলাদেশের প্রাক ইসলামী যুগের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার, পাহাড়পুর হচ্ছে সবচেয়ে বড় বৌদ্ধ বিহার ভারতবর্ষের। প্রকৃত নাম হচ্ছে সম্পুর মহাবিহার, এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল, ঠিক আছে। এই সম্পুর মহাবিহারের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল। অবস্থান কোথায়, নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় গাজারপুর গ্রামে। ইউনেস্কো একটা বিশ্ব ঐতিহ্য সংস্থা হিসেবে ঘোষণা করেছে কে। নামকরণ, ধ্বংস হওয়া মন্দিরে ইটের স্তূপ, মাটি জমে টিলা, এই জঙ্গল হয়, আস্তে আস্তে এটা নামকরণ করা হয় পাহাড়পুর। এরপর হচ্ছে আবিষ্কার, প্রথমে নজরে আসে 1807 থেকে 1812 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের। এরপর 1879 সালে কানিংহাম খনন চাইলে বাধাপ্রাপ্ত হয়, পরে 1923 থেকে 1991 বিভিন্ন ধাপে খনন কার্য শেষ হয়। স্থাপত্য, সম্পুর বিহার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার, আয়তন 27 একর, প্রতিটি দিক 300 গজ, কক্ষের সংখ্যা 177, কেন্দ্রীয় মন্দির 3 তল বিশিষ্ট, এগুলোর দরকার নাই। স্নানঘাট আছে এখানে, তারপর হচ্ছে গন্ধেশ্বরী মন্দির আছে, সত্যপীর পীঠ আছে, জৈন বিহার আছে। অন্যান্য নিদর্শন, হিন্দু বৌদ্ধ উভয় ধর্মের মূর্তি, বহু মুসলিম আমলের মুদ্রা পাওয়া গেছে এখানে, কিন্তু তার পাল আমলের কড়ি, মুদ্রি অর্থনীতির যে ধারা 1800+ টেরাকোটার ফলক পাওয়া গেছে, যেখানে লোকজ জীবনে প্রতিচ্ছবি পাওয়া যায়, অর্থাৎ কেউ মাছ ধরছে, কেউ কৃষিকাজ করছে, কেউ শিকার করছে, কেউ পশু চাষ করছে, এরকম। কিন্তু সামাজিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব কিন্তু এখানে ছিল। তারপর ময়নামতি, এটি বাংলার সবচেয়ে বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র, প্রাচীন সবচেয়ে বৈশ্বিক বৌদ্ধ নিদর্শন পাওয়া গেছে এখানে। 18টি প্রত্নস্থান সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। আমি কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি খুব সহজে। অবস্থান কোথায়, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, ময়নামতি লালমাই পাহাড়ে, ঠিক আছে। এরপর কি বলছে, শালবন বিহার পাওয়া গেছে এখানে। এরপর শালবন বিহারের নির্মাতা কে ছিল, শ্রী ভবদেব। তারপর বলছে 6টি তাম্রফলক, 3টি মুদ্রা, 224টি রৌপ্য মুদ্রা কিন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে আনন্দ বিহার, এটা কোথায়, এটা হচ্ছে কিন্তু ময়নামতিতে। কে প্রতিষ্ঠাতা করছে, শ্রী আনন্দদেব প্রতিষ্ঠাতা করছে। এই যে এখানে কিন্তু আরো বিভিন্ন এই অধ্যায়ের যারা আগে ক্লাস করেনি তাদের জন্য এখানে দিয়ে দিছি, ঠিক আছে। যারা আগে ক্লাস করেনি তাদের জন্য এই নোট দিয়ে দিছি, বোঝা গেছে। যারা আগে ক্লাস করনি তাদের জন্য কিন্তু এই নোটটা দিয়ে দিচ্ছি। আবার বলেছি, তো তোমরা যারা এখনো আমাদের হচ্ছে এপারবি কোর্সে ভর্তি হওনি, আমি তোমাদের বলবো তোমরা এপারবি কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ এপারবি কোর্সে ভর্তি হলে এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ মানবিকের যে 16টা সাবজেক্ট আছে, এই 16টা সাবজেক্টের কিন্তু তোমরা ডিটেলসে ক্লাস পাবে এবং খুঁটিনাটি পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের যে 99 টাকার কোর্সটা চলমান অলরেডি, ঠিক আছে, এই কোর্সে যারা এখনো এনরোল করনি তারা, আমি বলবো তোমরা সবচেয়ে বড় একটা সুযোগ হারাচ্ছ। অর্থাৎ মাত্র 99 টাকায় তোমাদের এরকম একটা সুযোগ মানে দিয়েছি আমরা, এটা মানে কল্পনারও বাইরে। আমরা ফ্রি দিতাম, কিন্তু এই যে ফ্রি দিলে দেখো মূল্য, মিশন টেস্টে 10,000 স্টুডেন্ট ছিল, ক্লাস করে 2500 জন, লাইভে 100 জন খুঁজে পাওয়া যায় না। কারণ কি, ফ্রি দিলে মূল্য থাকে না। ওই যে বলে না যে বাঙালি ফ্রি পাইলে মূল্য দেয় না, তুমি যাকে ফ্রি পাবে না জীবনে তার কখনো মূল্য দিবে না। যেমন তুমি সেটা সম্পর্কের ক্ষেত্রে বলো আর কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে বলো না কেন, যাকে তুমি ফ্রি পাবে, অর্থাৎ বলছে বলে না যে পাওয়ার পর ওই জিনিসটার মূল্য পাবে না। কারণ যেই জিনিসটা ওই যে বলে না যে বাবা থাকতে মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা, যেমন তুমি যেমন বাবা বেঁচে থাকতে আমরা বাবাকে মানে বাবার মূল্য বুঝি না, বাবার সাথে তর্ক করি, কিন্তু বাবা যখন মারা যাওয়ার পর বুঝি যে জীবনটা কত কঠিন, বাস্তবতা কত কঠিন। বাবা একটা বট বৃক্ষ যেমন, তো
এই জন্য বলছে যে ফ্রি পাইলে কেউ কখনো মূল্য দেয় না, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, সেটা বিভিন্ন কোর্সের ক্ষেত্রে হতে পারে, তোমার জীবনে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে। তুমি যে জিনিস ফ্রি পাইছো ওই জিনিসের মূল্য নাই দেখবে, আর যে জিনিস তুমি অর্জন করে নিছো সেই জিনিস ঠিকই তুমি পাবে। কারণ তুমি দেখো, তুমি জুয়া খেলে যদি টাকা উপার্জন করো ওই টাকা কিন্তু তোমার থাকবে না, আর তুমি সৎ পথে যদি কম টাকা উপার্জন করো ওখান থেকে হলেও কিছু সঞ্চয় হবে। সাবিনা ইসলাম বলছে আজকে টাকা নাই বলে। ভাই 99 টাকা নাই, বাঙালি এতটাও গরিব হয়নি যে 99 টাকা তার কাছে নাই, এটা বললে আর কি বলবো। তো যারা এখনো ভর্তি হওনি আমাদের কোর্সে, আমি বলবো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, মানে যদি তোমরা পড়াশোনা নিয়ে সিরিয়াস হও। আর যারা চিন্তা ভাবনা করছো না ভাইয়া এসএসসি পাস করে আমি রিক্সা চালাবো, বিয়ে করবো, বাবার সংসার দেখাশোনা করবো, আর তারা যেসব মেয়েরা মনে মানে মেয়ে শিক্ষিতরা মনে করছে যে আমার দায়িত্ব তো আমাকে নিতে হবে না, আমার হাজব্যান্ড নেবো অথবা আমার বাবা তো নিয়ে চালাচ্ছেই, তো বিয়ের পরে আমি থালা বাসন মাজবো, বাচ্চা কাচ্চা পালন করবো, সংসার দেখাশোনা করবো। তো যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে ভাই পড়াশোনার দরকার নাই, ভর্তি হওয়ারও দরকার নাই। ক্লাস কখন শেষ হবে মায়া সুলতানা? ভাই ক্লাস শেষ হয়ে গেছে, অলরেডি ক্লাস শেষ, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সুমা ইসলাম হচ্ছে ভাইয়া কেমন আছেন, ক্লাস শেষে বলছেন ভালো আছি ভাইয়া। আশিক হচ্ছে বলছে ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগলো। কি বড় করব, এটা বড় করার দরকার নাই, এখান থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে সব কিছু, আপনারা পড়ে নেবেন। আর যারা মানে আজকে ঠিক আছে, তোমাদের মধ্যে আমি দেখি যে অন্তত আজকে ক্লাসের রিভিউ যেটা ভালো হতে পারে, তোমার কাছে ভালো লাগতেও পারে, খারাপ লাগতেও পারে, এটা কোনো বিষয় না। যদি খারাপ লাগে কোন কোন বিষয় খারাপ লাগছে, যদি ভালো লাগে কোন কোন বিষয় ভালো লাগছে, এটা নিয়ে আমাদের একটা গ্রুপ আছে এসেছে, এই গ্রুপে অন্তত সর্বনিম্ন 20 জন হলো পোস্ট করবে, ঠিক আছে। এই প্রত্যেকটা পোস্টে কিন্তু আমি কমেন্ট করব, এবং তোমাদের জন্য ভাইয়া হয়তো আকর্ষণীয় কিছু পুরস্কার রাখছে, ঠিক আছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আর ক্লাসের ফিডব্যাক বা রিভিউ যেন আমি দেখতে পাই, ঠিক আছে, ক্লাস থেকে বের হয়ে। ধন্যবাদ সবাইকে।